হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে কিন্তু আমরা এনসিইআরটি ক্লাস 9 এর উপরে আরেকটা ক্লাস করব। চ্যাপ্টার হচ্ছে আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ। তো এর যে এনসিইআরটি এক্সাম্পলারের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু করবো, এবং আগের ক্লাসগুলো যেগুলো হয়েছে অলরেডি সেগুলোর যে পিডিএফ কপি, এই যে বাংলা পিডিএফ কপি, সেগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, সেখান থেকে তোমরা নিতে পারো। এবং ক্লাসগুলো কিন্তু প্লেলিস্ট ফর্মে রয়েছে, সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করবো। তো চলো শুরু করবো আজকের প্রথম কোশ্চেন থেকে। আজকের প্রথম কোশ্চেনে বলেছে নিচের কোনটি বিশুদ্ধ পদার্থের জন্য সত্যি। তো এই যে অনেকগুলো স্টেটমেন্ট দেখতে পাচ্ছ, সেগুলোর মধ্যে কোনটা বিশুদ্ধ পদার্থের জন্য সত্যি সেটা আমরা পড়বো। তার আগে বিশুদ্ধ পদার্থ কি সেটা এনসিইআরটি এর বইতে কি লেখা আছে সেটা আগে দেখে নেব। তো দেখো, বিশুদ্ধ পদার্থ বলতে আমরা কি বুঝি, ঠিক আছে। দেখো, বিশুদ্ধ কথার তাৎপর্য হচ্ছে, এখান থেকে দেখো ভালো করে, যে বিশুদ্ধ বললে তাৎপর্য যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই কণাগুলি একই রাসায়নিক উপাদান দিয়ে তৈরি। এবার এই ব্যাপারটাকে একটু খুলে বলি, দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। সেটা হচ্ছে গিয়ে বলেছে একটি বিশুদ্ধ বস্তু একই ধরনের কণা দিয়ে গঠিত হবে, এক নাম্বার ব্যাপার। আর দ্বিতীয় কথা বুঝতে হবে যে বিশুদ্ধ পদার্থ সমসত্ব হবে, অর্থাৎ এর সব জায়গার উপাদান সেম হতে হবে। সেখানে লেখা আছে, অন্যভাবে বলতে গেলে বিশুদ্ধ বস্তুটি একই ধরনের উপাদান দিয়ে গঠিত হতে হবে, ঠিক আছে। তাহলে কেমিস্ট্রির ভাষায় বা সায়েন্সের ভাষায় বিশুদ্ধ বলতে আমরা কি বুঝি, সায়েন্সের ভাষায় বিশুদ্ধ আমরা বলতে বুঝি যে যদি কোনো পদার্থ একই ধরনের উপাদান দিয়ে তৈরি হয় সেটা বিশুদ্ধ পদার্থ, এবং ওই পদার্থের মধ্যে, ঠিক আছে, এর যে সমসত্ব একটা রূপ থাকবে, যে সব জায়গার উপাদান সমান হতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বিশুদ্ধ পদার্থ বলবো। এবার অপশনগুলো আমরা এক এক করে পড়ে নেবো। অপশন একে দেখো কি বলেছে, বিশুদ্ধ পদার্থ শুধুমাত্র একই ধরনের কণা থাকে। তো এটা তো অবশ্যই সঠিক স্টেটমেন্ট, এটা তো আমরা এইমাত্রই দেখলাম। অপশন 2 নম্বরে বলেছে বিশুদ্ধ পদার্থ যৌগ বা মিশ্রিত হতে পারে। তো যৌগ বা মিশ্রিত যদি হয় তাহলে একই ধরনের উপাদান দিয়ে তৈরি হবে না, তাহলে এই স্টেটমেন্টটাকে আমরা কিন্তু কনসিডার করতে পারি না, এটা ভুল হবে। অপশন 3 নম্বরে বলেছে সব জায়গায় একই উপাদান দ্বারা গঠিত হবে, মানে অর্থাৎ বিশুদ্ধ পদার্থের সমসত্ব হবে, সব জায়গাকার উপাদান সেম হবে। তো এটাও সঠিক স্টেটমেন্ট হবে। আর 4 নম্বরে বলেছে নিকেল ব্যতীত সব মৌলগুলোই বিশুদ্ধ পদার্থ। তো শুধুমাত্র নিকেল ব্যতীত বাদ বাকি সব মৌলই বিশুদ্ধ, এরকম কোনো কনসেপ্টই নেই, তাহলে এটা কিন্তু ভুল হবে। তাহলে সঠিক স্টেটমেন্ট যেটা বেরোবে সেটা হচ্ছে 1 এবং 3। এবং 1 এবং 3 আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে রয়েছে 1 এবং 3। তাহলে সঠিক আনসার কিন্তু বেরিয়ে আসবে 1 এবং 3। পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেনে বলেছে লোহা দিয়ে তৈরি জিনিসে মরিচা ধরাকে, লোহার উপরে মরিচা পড়ছে, ঠিক আছে। তো এই যে লোহার উপরে মরিচা ধরছে, এটাকে কি বলা হয়। তো অপশনগুলো দেখবো আমরা কি কি বলা হয়েছে। অপশন এতে বলেছে ক্ষয়, এবং এটি একটি ভৌত রাসায়নিক পরিবর্তন। তো অবশ্যই এটি ভৌত রাসায়নিক পরিবর্তন না, এটা রাসায়নিক পরিবর্তন। ক্ষয় ঠিক আছে, কিন্তু ভৌত রাসায়নিক পরিবর্তন না, এটা একটা রাসায়নিক পরিবর্তন। তাহলে অপশন এ হচ্ছে না। অপশন বিতে বলেছে দ্রবীভূতিকরণ, এবং এটি ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন কখনোই নয়, এবং দ্রবীভূতিকরণও নয়, তাহলে এটাও কারেক্ট আনসার না। অপশন সিতে বলেছে ক্ষয়, এবং এটি একটি রাসায়নিক পরিবর্তন, একদম পারফেক্ট। তাহলে অপশন সি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। সালফার এবং কার্বন ডাইসালফাইডের মিশ্রণের যে মিশ্রণ হবে তার মধ্যে সেটা কি টাইপের মিক্সচার হবে, হেটেরোজিনিয়াস হবে না হোমোজিনিয়াস হবে, এবং তার মধ্যে টিন্ডাল এফেক্ট দেখতে পাওয়া যাবে কি যাবে না, এটাই কিন্তু কোশ্চেন। তো তোমাদেরকে বলি, দেখো, সালফার এবং কার্বন ডাইসালফাইডকে মিশ্রিত করলে পরে যে মিশ্রণটা তৈরি হবে, সেই মিশ্রণটা কিন্তু একটা অবশ্যই হেটেরোজিনিয়াস মিক্সচার হবে। হেটেরোজিনিয়াস মিক্সচার হবে, হোমোজিনিয়াস মিক্সচার না, মানে অসমসত্ব মিক্সচার তৈরি হবে, সমসত্ব মিক্সচার তৈরি হবে না, 1 নাম্বার। 2 নাম্বার ব্যাপার এটা মনে রাখতে হবে, এটা একটা কলয়েড সলিউশন তৈরি হবে, যার মধ্যে ওর কলয়েড সলিউশনের মধ্যে যে কণাগুলো, সেই কণাগুলোর দ্বারা আলো কি হবে, বিক্ষিপ্ত হবে, তার ফলে কিন্তু অবশ্যই টিন্ডাল এফেক্ট দেখতে পাওয়া যাবে। কলয়েড সলিউশনে আলোর দ্বারা বিক্ষিপ্ত হয়ে কিন্তু টিন্ডাল এফেক্ট দেখতে পাওয়া যায়। তাহলে যেহেতু এটা হেটেরোজেনিয়াস সলিউশন এবং কলয়েড সলিউশন, তাই জন্য কিন্তু এর মধ্যে টিন্ডাল এফেক্ট দেখতে পাওয়া যাবে, টিন্ডাল এফেক্ট পরিলক্ষিত হবে। তো অপশন এ কিন্তু কারেক্ট আনসার বেরিয়ে আসবে। পরে দেখে নেব, বলা হয়েছে টিনচার আয়োডিন অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে, এবং এই দ্রবণটি অ্যাকচুয়ালি কি, টিনচার আয়োডিনটা কি অ্যাকচুয়ালি। তো টিনচার আয়োডিনটা হলো হচ্ছে আয়োডিনকে আমরা অ্যালকোহলে যদি দ্রবীভূত করি, তার ফলে যেটা তৈরি হবে সেটাই কিন্তু টিনচার আয়োডিন। তাহলে এখানে কিন্তু কি হবে, যে কারেক্ট অ্যান্সার যেটা বেরোবে অপশন ডি। অপশন ডিটা দেখে নিয়ে কি বলেছে, অপশন ডিতে বলেছে অ্যালকোহল আয়োডিন, মানে আয়োডিনটা যদি অ্যালকোহলে দ্রবীভূত করি তাহলে কিন্তু আমরা টিনচার আয়োডিন পাবো। পরে দেখে নেব, বলেছে নিচের কোনটি প্রাকৃতিক হোমোজিনিয়াস, ঠিক আছে, প্রকৃতিতে হোমোজিনিয়াস, এর মধ্যে কোনটি আর কি হোমোজিনিয়াস বা সমসত্ব প্রকৃতির, এবং এটা প্রকৃতিগতভাবে প্রাপ্ত, এটা এর মধ্যে কোনটা হচ্ছে হোমোজিনিয়াস ক্যারেক্টার হবে। হোমোজিনিয়াস হচ্ছে কোনো উপাদানের প্রত্যেক জায়গায় তার যে গঠনগত উপাদান যদি একই প্রকৃতির হয়, ভিন্নতা যদি না থাকে, তাহলে সেটাকে কিন্তু বলা হয় হোমোজিনিয়াস বা সমসত্ব। যদি তার ডিফারেন্ট জায়গায় কম্পোজিশন ডিফারেন্ট রকমের হয়, বিভিন্ন রকমের হয়, তাহলে পরে সেটাকে কিন্তু বলা হয় হেটেরোজিনিয়াস। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি লবণ দিয়ে ভাত মেখে খাচ্ছ, ঠিক আছে।
এবার দেখা গেল লবণটা ভাতের মধ্যে ভালো করে মাখা হলো না, কোনো একটা বার ভাতের গ্রাস নেওয়ার সময় দেখলে তার মধ্যে বেশি পরিমাণ লবণ আছে, আবার কোনো জায়গায় পরের বার গ্রাস নিতে গিয়ে দেখলে যে তুমি ওর মধ্যে লবণই হয়নি, তার মানে কি লবণটা ভালোভাবে মিশ্রিত হয়নি। তাহলে কি হবে, প্রথম বার যে মুঠো ভাতটা নিলে সেটার মধ্যে এক রকমের মিক্সচার ছিল, পরের বার আর এক রকমের মিক্সচার হলো, তাহলে এটা কি হোমোজিনিয়াস মিক্সচার হলো না। কিন্তু লবণটা যদি প্রত্যেকবারই যখন ভাত নিয়ে তুমি খাচ্ছ তখন যদি প্রত্যেকবারই লবণের মানে যে স্বাদটা সেটা যদি সেম থাকে তাহলে কি বলতে হবে যে হোমোজিনিয়াস মিক্সচার রয়েছে। ক্লিয়ার? তো হোমোজিনিয়াস মানে যে গঠনগত উপাদান কি হবে সব জায়গায় সেম হবে, হেটেরোজিনিয়াস মানে সব জায়গায় সেম হবে না। এবার প্রকৃতিগত থেকে আমরা যেটা পাই তার মধ্যে যেটা হোমোজিনিয়াস সেটা কি কি হবে, এক নম্বর তো বরফ হোমোজিনিয়াস হবে, কাঠ হোমোজিনিয়াস কখনোই হবে না, এটা হবে না, মাটিও হোমোজিনিয়াস হবে না, ঠিক আছে, বায়ু হোমোজিনিয়াস হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে 1 এবং 4। তো 1 এবং 4 আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে রয়েছে 1 এবং 4। তো 1 এবং 4 অপশন সি কারেক্ট অ্যান্সার বেরিয়ে আসবে। বলা হয়েছে নিচের কোনটি ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ কি, যদি পরিবর্তনের পরে কোনো একটা বস্তুর কোনো একটা অবস্থানের পরিবর্তন ঘটালাম, অবস্থার পরিবর্তন ঘটার পরে ওকে যদি আমি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারি, যেমন ধরো বরফকে আমি কেটে দিলাম, বরফ জল হলো, জলকে আবার ঠান্ডা করবো, বরফে পরিণত হবে, তাহলে কি এটা ভৌত পরিবর্তন। কিন্তু আমি কি করলাম, চালকে ফুটিয়ে ভাত বানালাম, ভাত থেকে আবার চাল বানাতে পারবো না, এই জন্য এটা কিন্তু ভৌত পরিবর্তন না। লোহার উপরে মরিচা পড়লো, ভৌত পরিবর্তন হবে না রাসায়নিক পরিবর্তন হবে, অবশ্যই রাসায়নিক পরিবর্তন, কারণ কি মরিচা থেকে আবার লোহা পরিণত করা যায় না। তাহলে যেটার পরিবর্তন স্থায়ী, যেটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, সেটাকে কিন্তু আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। আর যদি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় তাহলে হচ্ছে ভৌত পরিবর্তন। এখানে লোহার গলে যাওয়া, ঠিক আছে, লোহার গলে যাওয়া কি একটা ভৌত পরিবর্তন হবে? লোহার গলে যাওয়া অবশ্যই একটা ভৌত পরিবর্তন হবে, কারণ লোহাকে যদি আবার ঠান্ডা করি তাহলে আবার পূর্বের অবস্থায় লোহা কঠিন হয়ে যাবে। লোহার মরিচা পড়ে একটু আগেই বললাম এটা কি একটা রাসায়নিক পরিবর্তন, তাহলে এটা কখনোই আনসার হবে না। অপশন 3 বলেছে একটি লোহার রডকে বাঁকানো, তাহলে লোহার রডকে আমি বাঁকালাম, বাঁকানোর পরে যদি লোহার রডকে আবার আমি সোজা করে ফেলি তাহলে কি এটা ভৌত পরিবর্তনই হলো, তাহলে 3 উত্তর হবে। অপশন 4 বলেছে লোহার একটি তার টানা, ঠিক আছে, মানে লোহার একটি তার তৈরি করছি, তার মানে লোহাকে টেনে তার বানাচ্ছি, এবং লোহাকে টেনে টেনে শুধু নয়, যে কোনো জিনিসকে ধরো এরকম একটা লোহার টুকরো রয়েছে, একে আমি কি করছি দুপাশে সমান পরিমাণ বল দিয়ে টানছি, তার ফলে কি হচ্ছে দৈর্ঘ্য বাড়ছে, প্রস্থচ্ছেদ কমে যাচ্ছে, দিয়ে এরকম সরু হয়ে তারে পরিণত হচ্ছে। তাহলে যেই ধর্মের জন্য কোনো জিনিসকে তারে পরিণত করা যায় সেটাকে কি বলা হয়, সেটাকে কিন্তু বলা হয় প্রসারণশীলতা। প্রসারণশীলতা যদি দেখা হয় সব থেকে বেশি প্রসারণশীলতা রয়েছে কিন্তু গোল্ডের। আমরা জানি যে 1 গ্রাম গোল্ডকে যদি আমরা টানি তাহলে এই 1 গ্রাম গোল্ড দিয়ে কিন্তু 2 কিলোমিটার দৈর্ঘ্যের তার আমি তৈরি করতে পারবো, ঠিক আছে। তাহলে পরে লোহার গলে যাওয়া, লোহার রডকে বাঁকানো, লোহারকে টেনে তারে পরিণত করা, এগুলো সবই কিন্তু কি, এগুলো সবই হচ্ছে ভৌত পরিবর্তন। তাহলে অপশন 1, অপশন 3 এবং অপশন 4 কারেক্ট আনসার আসবে। তো অপশন 1, অপশন 3 এবং অপশন 4 কিন্তু অপশন ডি তে রয়েছে, তাহলে অপশন ডি কারেক্ট আনসার বেরিয়ে আসবে। এরপরে দেখে নেবো পরের আনসার, পরের কোশ্চেন। পরের কোশ্চেনে বলেছে যে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন আমাদেরকে বের করতে হবে। দেখো, কাঠের পচন, কোনো জিনিসের পচন মানে সেটা রাসায়নিক পরিবর্তন, কারণ পচে যাওয়ার পরে সেই জিনিসটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, তাহলে এটা অবশ্যই একটা রাসায়নিক পরিবর্তন। কাঠকে পোড়ালাম মানে কি হলো, কাঠকে পুড়িয়ে আমি কাঠ কয়লা পাচ্ছি, কার্বন ডাই অক্সাইড পাচ্ছি, ঠিক আছে, তাহলে এটা কিন্তু অবশ্যই একটা রাসায়নিক পরিবর্তন। কাঠকে কাটছি, ঠিক আছে, কাঠকে কাটা কিন্তু কখনোই রাসায়নিক পরিবর্তন নয়, এটা একটা ভৌত পরিবর্তন। কাঠের টুকরোতে পেরেক পোতা, তাহলে এটাও কিন্তু কোনো পরিবর্তন নয়। তাহলে পরে এখানে যেটা কারেক্ট আনসার বেরিয়ে আসবে সেটা হচ্ছে 1 এবং 2, অর্থাৎ কাঠের যে পচন হচ্ছে এবং কাঠকে যে পোড়ানো হচ্ছে এই দুটোই কিন্তু রাসায়নিক পরিবর্তন। পরে কোশ্চেন দেখে নেব, বলেছে যে দুটি পদার্থ আছে, একটা পদার্থ এ আর একটা পদার্থ হচ্ছে বি, এবং তৃতীয় পদার্থের গঠনের জন্য বিক্রিয়া করানো হলো, মানে এই দুটোকে এ আর বি কে বিক্রিয়া ঘটিয়ে তৃতীয় একটা পদার্থ তৈরি করলাম যেটা 2a প্লাস বি, ঠিক আছে, এই যে 2a প্লাস বি মিলিয়ে যে তৃতীয় পদার্থ তৈরি করলাম সেটার সংকেত হলো কি A2B। এই বিক্রিয়া অনুযায়ী নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল। তাহলে এই যে বিক্রিয়া হয়েছে এই বিক্রিয়ার মধ্যে কোনটি ভুল হয়েছে, ঠিক আছে, নিচের স্টেটমেন্টগুলোকে আমাদেরকে কিন্তু পড়ে আনসার করতে হবে। এবার দেখি আমরা স্টেটমেন্টগুলোকে পড়বো। স্টেটমেন্ট 1 কি বলেছে, বিক্রিয়াজাত মানে বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হয়েছে, বিক্রিয়ার ফলে কে উৎপন্ন হয়েছে, A2B উৎপন্ন হয়েছে। তো বিক্রিয়াজাত A2B তে এ এবং বি পদার্থের বৈশিষ্ট্য দেখা যায়, কখনোই না রাসায়নিক বিক্রিয়ার ফলে যে তৃতীয় যে পদার্থ তৈরি হয়, মানে বিক্রিয়াজাত যে পদার্থ তৈরি হয় সে বিক্রিয়াজাত পদার্থের কিন্তু ধর্ম, মানে বিক্রিয়ার ফলে যে পদার্থ উৎপন্ন হয় তার মধ্যে যে তার যে বৈশিষ্ট্য হয় তার মধ্যে কিন্তু যে বিক্রিয়া
করার সময় যে উপাদানগুলো ছিল তার ধর্ম বৈশিষ্ট্য থাকে না। যেমন ধরো জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন কি করলো, বিক্রিয়া করে জল উৎপন্ন করলো, কিন্তু জলের মধ্যে কিন্তু হাইড্রোজেন বা অক্সিজেনের ধর্ম উপস্থিত থাকে না। তাহলে পরে এখানে বিক্রিয়াজাত এর মধ্যে বিক্রিয়া যে উপাদানগুলো আছে এ এবং বি, এদের ধর্ম কিন্তু দেখা যাবে না। ঠিক আছে, তো এখানে বলেছে দেখা যায়, তাহলে এটা ভুল। এবং কোনটা ভুল সেটাই আমাদেরকে বের করতে বলেছে, তাহলে এটা অবশ্যই ভুল। ঠিক আছে, অপশন 2 তে বলেছে বিক্রিয়াজাতটি সর্বদা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে। বিক্রিয়াজাতের অবশ্যই একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে, সেটা কিন্তু বিক্রিয়াকারীর উপাদানের থেকে সম্পূর্ণ আলাদা হবে, তাহলে এটা অবশ্য ঠিক হবে। কিন্তু এখানে কোনটা ভুল বলেছে, তো ঠিক স্টেটমেন্ট, তাহলে এটা আমাদের উত্তর হবে না। অপশন 3 বলেছে যে এইভাবে গঠিত বিক্রিয়াজাতটিকে যৌগ হিসাবে শ্রেণীবদ্ধ করা যাবে না। এইভাবে যে গঠিত হচ্ছে, মানে দুটো উপাদান যে বিক্রিয়া করে একটা উপাদান তৈরি করছে, এটাকে কিন্তু যৌগ বলা যাবে না, এটা কিন্তু অবশ্যই যৌগ বলা যাবে। তো যৌগ বলা যাবে না, এটা মিথ্যা কথা, ভুল কথা, তাহলে এটা কিন্তু ভুল বলা হয়েছে, তার মানে এটা একটা উত্তর হবে। অপশন 4 বলেছে যে এইভাবে গঠিত বিক্রিয়াজাতটিকে একটি উপাদান বা এলিমেন্ট বলা হবে। ঠিক আছে, তো এলিমেন্ট কাকে বলা হয়? এলিমেন্ট আমরা বিশুদ্ধ বা উপাদানকে বোঝাতেই আমরা এলিমেন্ট কথাটা ব্যবহার করি। এলিমেন্ট মানে কি, যদি একই ধরনের উপাদান দিয়ে যদি কোনো জিনিস গঠিত হয় সেটাকে কিন্তু আমরা এলিমেন্ট বলি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে দু রকমের মৌল উপস্থিত আছে, একটা এ একটা বি, এরা মিলে কিন্তু এ টু বি তৈরি হচ্ছে, তার মানে এটা একই উপাদান দিয়ে তৈরি না, তাহলে এটা অবশ্যই এলিমেন্ট হবে না, তাহলে এটা ভুল স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে 1 নাম্বার ভুল, 3 নাম্বার ভুল এবং 4 নাম্বার ভুল, তাহলে 1, 3 এবং 4 আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে। তো সেটা এখানে কিন্তু উত্তর কি হয়ে যাবে, অপশন সি কারেক্ট অ্যান্সার বেরিয়ে আসবে। পরের কোশ্চেন দেখে নেব, পরের কোশ্চেনে কি বলেছে। পরের কোশ্চেনে বলেছে দুটি রাসায়নিক, একটা আছে এক্স এবং অপরটি হচ্ছে ওয়াই, এরা একসাথে মিলিত হয়ে একটি বিক্রিয়াজাত পি তৈরি করেছে, মানে এক্স ওয়াই বিক্রিয়া করে পি তৈরি করেছে। সহজ কথা, এখানে দেখিয়েছে এক্স প্লাস ওয়াই থেকে পি তৈরি হচ্ছে। সাধারণ রাসায়নিক বিক্রিয়া দ্বারা এক্স এবং ওয়াই কে সহজে বিভক্ত করা যায় না, মানে এক্স এবং ওয়াই কে যে কোনো সহজ উপায়ে বিভক্ত করা যায় না। তারপরে এখানে একটা কেমিক্যাল চেঞ্জ ঘটেছে। এক্স এবং ওয়াই এবং পি সম্পর্কে নিচের কোনটি সঠিক, মানে এখানে কোন কোন স্টেটমেন্টটা সঠিক, আগেরটা কি বলা হয়েছিল কোন কোন স্টেটমেন্ট ভুল, এখানে বলা হয়েছে কোনটা সঠিক সেটা বের করতে হবে। তাহলে পি একটি যৌগ, এক্স ওয়াই বিক্রিয়া করে পি তৈরি করেছে, এটা অবশ্যই সঠিক স্টেটমেন্ট। এক্স এবং ওয়াই বিক্রিয়া করে পি তৈরি করেছে, এই জন্য পি কে কিন্তু সহজেই কোনোভাবে আমরা ভেঙে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারছি না। অপশন 2 বলেছে যে এক্স এবং ওয়াই হচ্ছে যৌগ। ঠিক আছে, এক্স এবং ওয়াই যৌগ এটা আমরা কখনোই বলতে পারি না, কারণ এক্স এবং ওয়াই বিক্রিয়া করে পি তৈরি করছে। ঠিক আছে, তাহলে এক্স কে যৌগ আমরা বলতে পারি না। অপশন 3 বলেছে এক্স এবং ওয়াই উপাদান, অবশ্যই ঠিক, কারণ একই ধরনের, দেখো এক্স এর মধ্যে এক্স হচ্ছে একই ধরনের উপাদান দিয়ে তৈরি, ওয়াই হচ্ছে একই ধরনের উপাদান দিয়ে তৈরি। এখানে বলেছে দেখো দুটি রাসায়নিক এক্স এবং ওয়াই একই সাথে মিলিত হয়েছে, তার মানে এক্স একই টাইপের উপাদান আর হচ্ছে ওয়াই একই টাইপের উপাদান, তাহলে এরা হচ্ছে এলিমেন্ট, এবার এরা হচ্ছে পিওর সাবস্টেন্স, তাহলে এটাও ঠিক স্টেটমেন্ট। 3 নাম্বার ঠিক স্টেটমেন্ট। 4 নাম্বারে কি বলেছে, পি এর একটি নির্দিষ্ট রচনা, মানে নির্দিষ্ট ধর্ম, রচনা বলতে নির্দিষ্ট একটি ধর্ম রয়েছে, অবশ্যই, কারণ পি একটি আলাদা যৌগ, তাহলে পি এর একটা আলাদা অবশ্যই ধর্ম থাকবে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে। তাহলে 1 কারেক্ট, 3 কারেক্ট এবং 4 কারেক্ট। তো 1, 3 এবং 4 আমরা দেখে নেব কোথায় আছে, 1, 3, 4 অপশন সি তে রয়েছে, তো অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার বেরিয়ে আসবে। ঠিক আছে, তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং এর যে পিডিএফ কপি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে কিন্তু পিডিএফ কপিগুলো তোমরা সংগ্রহ করতে পারো এবং প্রিপারেশনের কাজে ব্যবহার করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।